হতেই পারে, প্রশ্ন তো আসবে, দ্বন্দ্বের কারক তাইলে কে? না, আমি আমার জায়গায় যদি আমার মতো থাকি আমি ভালো, তুমি তোমার মতো জায়গায় থাকলে তুমি কিন্তু ভালো, তুমি সঞ্চালকের জায়গায় আছো। তুমি যদি সেই জায়গায় সঞ্চালনাই করো তাহলে তুমি তোমার জায়গায় ঠিক। আমি জ্যোতিষীর কথা বলছি, আমি আমার জায়গায় ঠিক। আমি যদি সঞ্চালকের মতো কথা বলি তাহলে তোমাকে কিছুটা হলেও আটকাচ্ছি, তোমাকে বাধা দিচ্ছি, বা তোমার কাজের উপর আমি প্রভাব বিস্তার করছি। আবার তুমি যদি আমার জ্যোতিষীর কথা বলো তাহলে তোমার কর্মচ্যুত তুমি হচ্ছ, প্লাস আমার কর্মের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছো। এটা বিবেচনা করা হবে তাদের ডিগ্রিগত অবস্থান থেকে, তাদের নক্ষত্রগত অবস্থান থেকে, মানে বল থেকে। কেবলমাত্র জ্যোতিষের এই প্রোগ্রাম দেখতে দেখতে কাল কি হবে পরশু কি হবে এমন ভাবনাটা ভালো। আপনি জ্যোতিষের এই ব্যাকরণ বুঝবেন না, ওটা বোঝার জন্য উনি আছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে কেবল প্রতিক্রিয়া নিয়ে যদি জীবনে লাফালাফি হয় যে ও আমাকে এসে থাপ্পড় মেরে দিল, থাপ্পড়ের আগে তো কিছু ছিল, হ্যাঁ সেটাই তো। জন্মের আগেও একটা জন্ম ছিল, হ্যাঁ সেটা দেখতে হবে। সেই জায়গাটা নিজে যখন প্রায়শ্চিত্তের ভাবনায় দেখব তখন কিন্তু প্রতিকার কাজ করবে। আর নইলে প্রতিকার নিয়ে যদি মনে হয় যে না একটা গুন্ডা পুষে ফেললাম, আমার হয়ে ঝগড়া করবে ওই প্রতিকার, তাহলে কিন্তু প্রতিকার কাজ করবে না। এবার যিনি বিচার করেছেন কি করেছেন সে তো ঈশ্বরই জানেন। আমি লাস্ট প্রশ্নে চলে যাই। হ্যাঁ আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হর শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। আজকের আলোচনায় মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে রবি শনি একত্রে আপনার জন্মছকে কোথাও যদি অবস্থান করছে 12টি ঘরের মধ্যে, তাহলে সেই জায়গায় 20 যোগ তৈরি হচ্ছে শাস্ত্র বলছে। শাস্ত্রীয় জায়গা থেকে আমরা দেখব যে কি কি ফল পাওয়া যাবে শুভ অশুভ। 20 নাম শুনেই বোঝা যাচ্ছে যে অশুভটা বেশি। কেন আলোচনা করছি? যাদের জীবনে এই 20 যোগের প্রভাব তাদের জীবনটাকে নষ্ট করছে, তাদের আয়ুটাকে নষ্ট করছে, সমস্যায় ফেলছে, তাদের জন্য মূলত আজকের এই আলোচনা। আর আপনি যদি আপনার 20 যোগ না জানেন তাহলে যে যে ঘটনাকে উল্লেখ করে আমি আলোচনা করব সেখান থেকে আপনি কিঞ্চিত মাত্র আভাস পাবেন আপনার জীবনের সাথে যদি মিলে যায় ঘটনাগুলি, যে আপনার জীবনেও 20 যোগের প্রভাব হয়তো বা আছে। তখন আপনার মধ্যে আগ্রহ জন্মাবে সমাধান করার। সমস্যা কে চায়? সমাধানই তো আমরা চাই, তাই না? মিথুন লগ্ন সাপেক্ষে 70% মিল, রাশি সাপেক্ষে আপনি 30% মিল পাবেন। রবি এবং শনি একত্রে বসে 20 যোগ তৈরি হয়। আমি তোমার কাছ থেকেই মূলত শুনবো গোবিন্দদা। রবি এনাদের তৃতীয় পতি এবং শনির যে জায়গা 2টি ঘর, অষ্টম এবং নবমের জায়গা। তো এই জায়গা থেকে মিথুন লগ্নের ওপরে রবি এবং শনির আলাদা আলাদাভাবে প্রভাবটা একটু চলো, তারপরে আমরা শনি রবিকে একত্রে যে সমীকরণ তৈরি হচ্ছে সেদিকে তাকাবো। আচ্ছা, প্রথমে বলে দিই, রবি আর বুধ, মানে মিথুনের অধিপতি হচ্ছেন বুধ। হ্যাঁ হ্যাঁ, রবির সাথে বুধের সম্পর্ক খুবই ভালো। রবি বুধ একত্রিত হয়ে গেলে খুব ভালো যোগ দান করেন। আবার বুধের ঘরে রবি খুব সাবলীল ওখানে, শনি কিন্তু অতটা সাবলীল নন। হ্যাঁ এবারে এই জায়গায় সাবলীল নন মানে কোনো শত্রু আমি বলছি না, সাবলীল নন। আচ্ছা, এই জায়গায় যখন এই যোগটা তৈরি হলো, সরি যোগ বলছো না তুমি, রবির কারো কথা বলছো। রবি যখন লগ্নে পৌঁছে যাবেন তখন তার মধ্যে একটা আলাদা কি বলবো ছটা ছড়াতে থাকবেন তিনি, মানে তার প্রিয় ঘর হয়ে গেছে একটা। দ্বিতীয়ত বুধকে তিনি ভালোবাসেন তার মতো করে। এবারে সেই জায়গায় কি হবে, তার যে তৃতীয় ঘরের পরাক্রমতা, একটা যোগাযোগ, একটা মানুষের কাছে মেলে ধরা যে ব্যাপারগুলো, এইগুলো কিন্তু তার মধ্যে প্রকাশ পাবে যথেষ্টভাবে।
কিন্তু এই জায়গায় এবারে শনি চলে এলেন। শনির যদি আলাদা গুণাবলী বলি, শনি কিন্তু অষ্টমপতি এবং নবমপতি, ঠিক আছে। এবারে অষ্টমপতি হয়ে তার কিছু গুণাবলী অবশ্যই নিয়ে আসবেন, আর নবমপতি হিসেবে তারও কিছু গুণাবলী নিয়ে আসবেন। অষ্টমপতি হচ্ছে মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, এগুলোকে কিছুটা বহন করে আনবেন। সাথে সাথে একটু ধর্মীয় ব্যাপার, একটু পিতা পিতা ভাব, পিতৃত্ব ভাব, অর্থাৎ অনেকের মধ্যে দেখবে ছেলে কিন্তু তার মধ্যে একটা অধিক পরিমাণে জ্ঞান প্রজ্ঞা অল্প বয়সে হলেও প্রকাশ পেয়ে যায়। পরিবারের অনেক সময় তারা দেখবে দায়িত্ব কাঁধে তুলে নেয়। অনেক ছেলে আছে, হ্যাঁ বাবা আছেন, তাও দেখা যাবে পরিবারের দায়িত্বটা এই ছেলেটি করে চলেছে। মিথুন লগ্ন, মিথুন রাশি হ্যাঁ। জাতক জাতিকাদের সেখানে কি হয় না, এই শনি নবমের গুণটা ওখানে কিন্তু এসে অর্পিত করছেন। এবারে চলে যে এবারে যোগে দুটো মিলে গেল। রবি তো পিতৃকারক গ্রহ, শনি আসছে নবম জায়গা থেকে, সেটাও পিতৃত্বের জায়গা। এই উভয়ের মধ্যে সহাবস্থান হয়ে গেল। সহাবস্থান হওয়ার সুবাদে কী হবে, দুই পিতার মধ্যে মানে একটা পিতৃসুলভ আচরণ আর একটা পিতৃকারক গ্রহের মধ্যে কিঞ্চিৎ দ্বন্দ্ব তৈরি হবে। এবারে একটা উদাহরণ দিলে দারুণ বুঝতে পারবে। রবি কি চায়, একটা ফোকাস, একটা উজ্জ্বলতা, একটা প্রতিষ্ঠা, একটা কর্তৃত্ব করব, এরকম ভাব। আর শনি যখন নবমপতির কারকতাটা এখানে দেবেন, তিনিও চান যে আমিও এখানে পিতৃত্ব সুলভ জায়গাটা এখানে তৈরি করব। তার মধ্যে একটা জ্ঞানের জায়গা থেকেও আসছে, কিন্তু ধর্মের জায়গা থেকেও আসছে কিছুটা, সেগুলো এখানে প্রয়োগ করার চেষ্টা করবে, কিন্তু দুজন বিপরীত ধর্মী হওয়ার সুবাদে। মানে এবারে চলে যাই আচরণগত, যে যার চরিত্র। রবিকে তেজ, দীপ্তি, ছটা, প্রভা, তিনি সাত্ত্বিক এবং তামসিকের মিশ্রিত গুণ। হ্যাঁ, এবারে তিনি হচ্ছেন, তার একটা আকাঙ্ক্ষা, তিনি একটা পজিশন গ্রহণ করবেন যেখানে 10 জনকে তিনি অর্ডার দেবেন। তিনি হচ্ছেন মাথা, বুঝতে পেরেছ? ঠিক উল্টো দিকে চলে যাও, অন্ধকার, শরীরের নিম্নাংশ, লেবার শ্রেণী, অতি পরিশ্রমী, নিষ্ঠা, ত্যাগ, তিতিক্ষা, এগুলোর কারক গ্রহ হচ্ছেন শনি। যখন উভয়ে এসে লগ্নে পৌঁছালেন, একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হবে। সেই দ্বন্দ্বটা আবার কত ডিগ্রিগত, যত কাছে থাকবেন দ্বন্দ্বটা তত বৃদ্ধি পাবে। দ্বন্দ্বের কারক কে হবে? হতেই পারে প্রশ্ন তো আসবে, দ্বন্দ্বের কারক তাইলে কে? না, আমি আমার জায়গায় যদি আমার মতো থাকি, আমি ভালো। তুমি তোমার মতো জায়গায় থাকলে তুমি কিন্তু ভালো, তুমি সঞ্চালকের জায়গায় আছো। তুমি যদি সেই জায়গায় সঞ্চালনাই করো, তাহলে তুমি তোমার জায়গায় ঠিক। আমি জ্যোতিষীর কথা বলছি, আমি আমার জায়গায় ঠিক। আমি যদি সঞ্চালকের মতো কথা বলি, তাহলে তোমাকে কিছুটা হলেও আটকাচ্ছি, তোমাকে বাধা দিচ্ছি, বা তোমার কাজের উপর আমি প্রভাব বিস্তার করছি। আবার তুমি যদি আমার জ্যোতিষীর কথা বলো, তাহলে তোমার কর্মচ্যুত তুমি হচ্ছ, প্লাস আমার কর্মের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছো। এটা বিবেচনা করা হবে তাদের ডিগ্রিগত অবস্থান থেকে, তাদের নক্ষত্রগত অবস্থান থেকে, মানে বল থেকে বিবেচনা করতে হবে, দিয়ে আমাকে সিদ্ধান্তে যেতে হবে উনার এই লগ্নে যে এই বিষযোগটা তৈরি হচ্ছে, এই বিষযোগটা কতটা ক্ষতিকারক এবং কার দ্বারা ক্ষতিগ্রস্ত। আচ্ছা, বোঝাতে পেরেছি? হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি। আর একটু ডিটেলসে আমি যাই। হ্যাঁ, মানে একটা সরলীকরণ করে দিই। মিথুন লগ্নের যারা জাতক জাতিকা, আপনাদের জন্ম ছকের 1 নম্বর ঘরে শনি রবি একত্রে বসছে যখন, আপনার জীবনকে প্রথমত তৈরি হতে হবে আপনাকে। বাধা বিপত্তি ঝড়ঝঞ্ঝার মাধ্যমেই আপনি তৈরি হবেন, তবেই আপনার ভাগ্যের যে জায়গাটা, সেই ভাগ্যের কৃপাটা, ভাগ্যের ঘরটা আপনি অ্যাক্টিভ করলেন। অষ্টম হয়েই তো নবমে যেতে হবে। এবার যখন ভাগ্যের জায়গাটাতে আপনি অ্যাক্টিভ করলেন, ভাগ্যের কৃপাটা পেলেন ওই পরিশ্রমটি করে, তখন আপনার সাথে কিন্তু রবির যে আসনটি, রবি তখন আপনাকে ছেড়ে দেবে যে চলে এসো, তুমি তৈরি এবার। তৈরি। রবি আপনার তৃতীয়ের জায়গা, রবি আপনার কিন্তু সাহসের জায়গা, রবি আপনাকে কিন্তু প্রতিষ্ঠার জায়গাটা তখন ছাড়বে, তার আগে ছাড়বে। তার আগে ছাড়বে। তার মানে মিথুন লগ্নের জাতক জাতিকাদের
লগ্নে অবস্থানকালে মানসিকতার জায়গা থেকে এবং শারীরিক জায়গা থেকে একটা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আপনারা আপনাদের শান্তি আনন্দ খুঁজে পাবেন, এটা এক কথায় বলা যেতে পারে। অবশ্যই। আমি এবার একটু উদাহরণের দিকে যাই। বহু মিথুন লগ্ন, মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে এটাও দেখা যায়, তার পিতা, আমি জাগতিকভাবে বলছি, ঠিক আছে, তার পিতা তিনি যে জায়গাটা করছেন আর কি, পড়াশুনোর জায়গায়, মূলত উচ্চশিক্ষার কথা আমি বলছি, উচ্চশিক্ষার জায়গায় অতখানি কিন্তু সহযোগিতা করছেন না। আচ্ছা। পড়াশুনোর জায়গায়, উচ্চশিক্ষার জায়গায় অতখানি সহযোগিতা করছেন না। একটা মিথুন লগ্নের জাতক জাতিকা, তাকে নিজেকে চালনা করতে হচ্ছে, তাকে নিজেকে প্রতিষ্ঠার জন্য পড়াশুনোর তো আগে প্রথম ধাপ, সেটা তাকে করতে হচ্ছে। এবার সেই জাতক জাতিকার মধ্যে তখন কিন্তু তার পিতার সম্পর্কে একটা ভালো ধারণা কিন্তু তৈরি হচ্ছে না। তার মনে হচ্ছে যে অহেতুক বেশি কষ্ট তাকে করতে হচ্ছে, যেখানে তার পিতা তাকে সহযোগিতা করতে পারত। তো আমি তাহলে পঞ্চম ঘরের দিকে নির্দেশ করছি। তাহলে কি এটা বলতে হবে যে শনি রবি একত্রে, সেই ব্যক্তির জন্মছক যদি দেখা যায়, তাহলে শনি রবি একত্রে তার পঞ্চম ঘরে বসে আছে? হ্যাঁ, ওখানেই বীজযোগটা তৈরি হয়েছে। এখানে পিতা কিন্তু নিচস্থ, অর্থাৎ রবির কথা বলছি, রবি পিতৃকারক গ্রহ ওই হিসেবে বলছি। হ্যাঁ, পিতৃকারক গ্রহ রবি এখানে কিন্তু তিনি নিচস্থ, তুলার ঘর দাঁড়াচ্ছে, পঞ্চম পঞ্চম স্থান। হ্যাঁ, আচ্ছা, নিচস্থ মানে ওখানে কিন্তু ভালো ফল কোনো মতে আসছে না। মানে ওনার জন্মছকের নিরিখে পঞ্চমে রবি যাওয়া মানে সে নিচস্থ হয়ে যায়। আচ্ছা, আচ্ছা। এবারে এই জায়গায় আবার শনি হচ্ছেন উচ্চস্থ। শনির যে চেষ্টা, প্রতিষ্ঠা পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, তার জন্য যে শ্রম, তার জন্য যে প্রয়াস, সেটা কিন্তু অটুট থাকবে, মানে করতে হবে, করতে হবে। এটা সংকেত আপনিই নিয়ে এসছেন আপনার জন্মছকে। একদম। মানে এটা বেকার আপনার বাবার উপর বা পিতৃতুল্য যারা পরিবারে আছেন তাদের উপর রাগ করে লাভ নেই। না, লাভ নেই। আপনিই নিয়ে এসছেন যে ভাই আমি নিজেকেই করতে হবে, নিজেকেই খাটতে হবে, নিজেকেই নিজের ভাগ্য চমকাতে হবে। এবং সেটা সুযোগও আছে, সেটার সুযোগও আছে, কারণ তিনি শনি এখানে উচ্চ হন। হ্যাঁ, আচ্ছা, আবার রবি এখানে নিচস্থ হন। আবার যদি খুব সূক্ষ্ম বিচারে যাই, নবম ভাবের অধিপতিকে সেই শনি কিন্তু, হ্যাঁ, এখানেও দেখো একটা দ্বন্দ্বমূলক জায়গা তৈরি হচ্ছে। পিতৃকারক গ্রহ রবি, আর পিতৃ স্থান যেটা আমরা নবম থেকে আছি তার অধিপতিকে শনি। এই শনি এখানে এসে এর বাবা, মানে পিতৃকারক গ্রহ কিছুটা এখানে বাধা বা খারাপ করলেও নিজে সেটাকে টেক ওভার করবেন। নিজের পিতা, নিজের পিতা, মানে নিজেকে নিজে ভাববেন, বাবা যাই বলছে বলুক, আমার কি করণীয়, সিদ্ধান্ত গ্রহণ করবেন। পিতা হিসাবে এক পক্ষে দাঁড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন যে না, বাবা যাই বলছে বলুক, আমাকে এই পথে এগিয়ে যেতে হবে। সেখানে কি হবেন, নিজে পুত্র নিজেই পিতা। বুঝতে পেরেছি। আসলে আমি এই প্রসঙ্গটা দাদা তুললাম এই কারণেই, দেখো জ্যোতিষের আলোচনায় জীবনকে কিভাবে জ্যোতিষবিদ্যা সম্পৃক্ত করে আছে, এবং জীবনের মধ্যে যে দ্বন্দ্বগুলো, জীবনের মধ্যে দ্বন্দ্ব মানে তোমার জীবন আমার জীবন, ধরো তুমি পিতা, আমি মিথুন লগ্নের জাতক, আমার মনে হচ্ছে যে তুমি বেকার আমাকে সহযোগিতা করছিলে না, কিন্তু আমার জন্মছকে যখন আমি নিয়ে এসছি শনি রবি একত্রে ওখানে, তো আমি তো এটা মানে নিয়ে এসেছি যে বেকার তোমার উপর রাগ করে লাভ নেই। তো এই কথাটা শোনার পর যদি ওনাদের মধ্যে, যাদের জন্মছকে আছে ওখানে আর কি, তাদের মধ্যে যদি এই পরিবর্তনটা আসে যে তাহলে এতদিন তো আমি জানতাম না, অহেতুক আমার বাবার উপর বা পিতৃতুল্য যারা আছে তারা সহযোগিতা করছে না বলে অহেতুক তাদের উপর আমি রাগগোসা করেছি, কি দরকার ভাই রাগগোসা করার, আমার জীবনই এমন, আমার ছন্দটা এমন, আমার জীবনের সত্য এটাই, আমাকে করতে হবে। তাই রাগ করে ভুল সিদ্ধান্ত না নিয়ে, অষ্টমটাকে অ্যাক্টিভ না করে, আমি বরং নবমটাকে আরও চমকাতে থাকি। একদম। আচ্ছা, এখানে ভাই আরেকটি কথা বলে রাখতে হবে। এইখানে শনি রবি একত্রে যখন উপস্থিত হয়ে যাচ্ছেন না, একটা নির্দিষ্ট ডিগ্রি, এতটা ভাঙতে যাব না, অনেক সময় লাগবে। একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে থাকলে যেরকম বীজ যোগ হচ্ছে, একটা নির্দিষ্ট ডিগ্রির মধ্যে আবার থাকলে এটা কিন্তু নিজ ভঙ্গ রাজযোগও হচ্ছে। এই জায়গাটায় খেলা বড় গভীর। একই জায়গায় বীজ যোগও হচ্ছে, একই জায়গায় নিজ ভঙ্গ রাজযোগ তৈরি হচ্ছে। তাইলে কোন যোগটা এই জাতকের ক্ষেত্রে
ভালো ফল দেবে সেটা বিশ্লেষণ করতে হলে অনেক অনেক গভীরে পর্যালোচনা করার প্রয়োজন আছে। একদম। আচ্ছা, আমি আরেকটু অন্য প্রসঙ্গে চলে যাই। একটা জাগতিক উদাহরণ থেকে তুমি বিশ্লেষণ করবে, ওটা তোমার কাজ। স্বামী স্ত্রীর মধ্যে, আমি মিথুন লগ্নের ক্ষেত্রে দেখছি, স্বামী স্ত্রীর মধ্যে এনার যিনি স্ত্রী, তিনি ধরো মানে বিষয়টাকে এরকমভাবে রাখি যে ধরো দুজনেরই বয়স 25, মানে ছেলেটার বয়স 25, মেয়েটার বয়স ধরো 23 কি 22, দুজনের মধ্যে একটা প্রেম তৈরি হয়েছে। যতদিন প্রেম ছিল ততদিন দুজনের মধ্যে একটা ভালো জায়গা ছিল। যে প্রেমিকা, সে কিন্তু যে ছেলেটির, মিথুন লগ্নের যে ছেলে, ধরো আমি মিথুন লগ্নের ছেলে, আমার বিভিন্ন দিকের চাহিদা সে খেয়াল রেখেছে, আর্থিকভাবে কেরিয়ারে আমি কি করে দাঁড়াবো ইত্যাদি ইত্যাদি সব কিছু সে কিন্তু লক্ষ্য নজর রেখেছে, সে সহযোগিতা করেছে, সে পাশে থেকেছে। দুজনের মধ্যে বিবাহ হলো, বিবাহ হওয়ার পর 10 দিন যেতে না যেতে দুজনের মধ্যে আইনত লড়াইয়ের জায়গা পর্যন্ত পৌঁছে যাওয়া গেছে। অথচ তার আগে আমার জন্মকুণ্ডলী, মেয়েটির জন্মকুণ্ডলী দুজনে বিচার করে দেখা হয়েছে, যেগুলো যেগুলো যার দোষ ত্রুটি আছে ইত্যাদি ইত্যাদি। দুটো তো গ্রহকে নিয়ে আমরা কথা বলছি, বাকি তো 7টা আরও আছে, তাদের প্রতিকার প্রতিবিধান ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। তবুও আমরা দুজনেই দুজনকে জানি কিন্তু যে দুজনের জন্মছকে এই আছে। বিবাহের পরে আমরা কেউ আর কাউকে মানতে নারাজ। জীবন এমনই, যখন প্রেম তৈরি হয়, যখন কোনো সম্পর্ক তৈরি হয়, সেটা শুধু প্রেমিক প্রেমিকার সম্পর্ক নয়। আমি একটু অন্যদিকে যাচ্ছি, তোমাকে কিন্তু ওই 7ম ঘর থেকে আমি প্রশ্ন জিজ্ঞাসা করছি, ওটাকে তুমি ভাবো। আমি একটু অন্য দিকটা ছড়িয়ে দিই। আমার কাকার সাথে আমার সম্পর্ক, আমার মায়ের সাথে আমার সম্পর্ক, তো যখনই কোনো সম্পর্ক তৈরি হচ্ছে, বা ক্লাসে বন্ধু বান্ধবীদের সাথে সম্পর্ক, আমার শিক্ষকের সাথে আমার সম্পর্ক, আমরা কিন্তু অনেকে শুরুতে বুঝে যাই যে ওই মানুষটা এমনই আর আমিও এমনই। তারপরেও হঠাৎ করে যে যার মধ্যে যে ভালো আর কমতি যেগুলো আছে সেগুলোর নিরিখে লজিক হাঁটিয়ে দিয়ে কেবলমাত্র আবেগের নিরিখে যেন ঝগড়া করতে ব্যস্ত হয়ে যায়। এই জায়গাটা, এই যে ধরো এই যে বিবাহিত জীবনের ক্ষেত্রেও তো হয়, প্রেম করে যারা বিবাহ করছে, প্রেম যখন করছে বলছে শালা চিনবো দুজন দুজনকে, তো প্রেম করছিস যখন চিনছিস তারপরে আবার লড়ছিস কেন? দুজনকেই প্রশ্ন আমার, কেন লড়ছে? তো এক্ষেত্রে গ্রহ কিভাবে মাথা ঘোরাচ্ছে, নিজেকে কি করে আচ্ছন্ন করে দিচ্ছে শনি এবং রবি এই ক্ষেত্রে, আমি তোমার কাছে বুঝতে চাই এটা। প্রথমে এদের প্রেমের কারক গ্রহটাকে, প্রেমের কারক গ্রহ তোমার এক্ষেত্রে শুক্র যেতে হবে। বিবাহের কারক গ্রহ কি? বৃহস্পতি। বাহ, তাহলে এখানে প্রেমটা বিবাহে পরিণত হবে কখন? প্রেমটা বিবাহে পরিণত হবে শুক্র যখন সপ্তমে যাবে। তাইলে এখানে শুক্রের অবস্থান ধরে আলোচনা করব না, কেবলমাত্র শুক্র আমি ধরলাম প্রেম থেকে বিবাহ হয়েছে, যে কোনো কারণে নক্ষত্র পেয়েছে, অন্য জায়গায় থেকে গেছে, এখানে শুধু আমরা 20 যোগটা নিয়ে আলোচনা করব। এবারে প্রশ্ন হচ্ছে, এই যে জায়গাটায় শনি যাচ্ছে আর রবি গেল, কে কোন নক্ষত্রটি পেল ব্যাপারটা বুঝবে। এবারে সেই নক্ষত্রের সাথে যিনি জন্মগ্রহণ করেছেন, আমরা রাশি বা লগ্ন তো ধরেছি মিথুন, মিথুনে যে 3টি নক্ষত্র, মৃগশিরা, আদ্রা, পূর্ণবাসু। আবার দেখো এই জায়গায় মূলা, পূর্বাষাঢ়া আর মূলা, পূর্বাষাঢ়া আর উত্তরষাঢ়া। কোথায় এই জায়গা বলতে কোথায়? ওই ধনুতে যেটা তোমার ধনুতে সপ্তমে। হ্যাঁ, এবারে এর নক্ষত্রের সাথে দেখো মিত্র রাশির, মিত্র গ্রহের নক্ষত্রের সাথে মিত্র গ্রহের যখন নক্ষত্রের অবস্থান ঘটে যাবে, তখন কিন্তু এই সমস্যাগুলো আসবে না। এটা একদম গোচরের উপর, কারণ তুমি একটা কথা বলেছো, ওর অনেক কিছু দিক বিচার করা হয়েছে, তা সত্ত্বেও মাঝে মধ্যে লাগছে, আইনত চলছে। আচ্ছা, এবারে শুরুটা হয়ে যাবে যখন নক্ষত্রগত কোনো যদি বিচারটা আটকে থাকে, কলৌ নক্ষত্র বিচারম, নক্ষত্রগতভাবে যদি এদের মধ্যে ত্রুটি থেকে যায়, তাইলে কিন্তু সেটাও কিন্তু একটা ফল দেবে ভাই। আমরা একটু ঢুকি কম, কথাটা বুঝলে তো, ঢুকি কম। হয়তো এই লগ্ন চার্টে দেখে নিলে তুমি বলে দিচ্ছ যে দাদা সপ্তমে তো দেখতে পাচ্ছি এইরকম একটা যোগ,
বাকিটা ও তো সব করা হয়েছে, দেখা হয়ে গেছে। আমি বলবো না ভাই, সপ্তমপতি অষ্টমে গিয়ে নিচস্থ হয়ে গেছে নাকি দেখো। সপ্তমপতিকে বৃহস্পতি, সে যখন এক ঘরে এগিয়ে গেল, এখানে খালি চোখে দেখতে পেলে না, দেখা গেল সে নবমে বসছে, খুব ভালো খুব ভালো। কিন্তু যখন ভাবকুণ্ডলী খুললে তুমি, দেখা গেল না, নবমে যে খালি চোখে দেখা যাচ্ছে, যখন ভাবকুণ্ডলী বিচার করা হলো সেই বৃহস্পতি অষ্টমে অবস্থান করছে। তাইলে সপ্তমপতি অষ্টমে গেল, তাহলে বিবাহের জায়গাটা তো অলরেডি বিষযোগ তো আছেই, তার সাথে সাথে ওটাও একটা যোগ তৈরি হয়ে গেল। আচ্ছা, যে বৃহস্পতি সপ্তমের কারক গ্রহ, সে অষ্টমে গেল, নিজে তো করলো, অষ্টমে থাকা অবস্থায়, নিচস্থ অবস্থায় যদি কোনো কারণে তার নক্ষত্র, এখানে যদিও তার নক্ষত্র নেই এইখানটায়, আচ্ছা নেই, এবারে দেখা গেল এরই এই যে বুধ মানে লগ্নপতির শত্রু নক্ষত্র, বুধ প্রাপ্ত করেছে। না দুটো জিনিস, কে কে এর তো একটা হোতা থাকে, গন্ডগোলের কিন্তু একজন সৃষ্টিকর্তা থাকে, স্বামী বা স্ত্রী, দুজনে একসাথে লেগে পড়ে না, পরে লাগে। দেখো একটা মানে 1 সেকেন্ড আগে পরে হলেও হবে। হবে, কিন্তু আগে কিছু একটা ঘটতে হবে, শুরুটা তার দিক দিয়ে হবে। তখন সে কিন্তু অলরেডি খারাপ নক্ষত্রে অবস্থান করে আছে, তারপর এ কখন প্রবেশ করবে, এ যখন আবার খারাপ নক্ষত্রে ঢুকে যাবে, বোঝা গেল জিনিসটা, তখনই দেখা যাবে দুজনেই জড়ালো। তার আগে কিন্তু একজন কেবলমাত্র সৃষ্টি করে যাচ্ছে বিষয়টা, তার ডিমান্ড হতে পারে, তার চাহিদা হতে পারে, সে স্বামী স্ত্রী যে কেউ হতেই পারে, বা তার আচরণ হতে পারে, তার ভাবধারা পাল্টাতে পারে। দেখবে বিয়ের আগে খুব সুন্দর, একটু কথা বলছি না, প্রেমের সময় খুব সুন্দর, বিয়ের পর সমস্যা, তাহলে তো কিছু ভাবধারা বদল হয়েছে। তাইলে বিশ্লেষণে কোথাও ভুল আছে, না ও তো আছে, ও নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করে নাহলে এক কথায় তুমি শেষ করে দিয়েছিলে যে সব করে প্রতিকার নেওয়া আছে, সব করে প্রতিকার মানে তো এটাও তো প্রতিকারের মধ্যে আসে। দেখুন আলোচনাটা আমি কোথা থেকে তুলছি, আমি জীবনের বিষটাকে আগে খুঁজে বের করেছি, দিয়ে তোমাকে দিয়ে দিয়েছি যে দাদা এই জায়গায় বিষটা কেন দুজনেই পাচ্ছে। একটা সম্পর্ক যখন ভাঙছে, সে প্রেম ভাঙুক আর বিয়ে ভাঙুক, তো বিষ কেউ একজন পাচ্ছে তা তো নয়, দুজনেই বিষ পাচ্ছে, বিষের ছটা তাদের পরিবারও পাচ্ছে, তাই না? সেই জায়গাটা হচ্ছে। এবার এই যে বিষ তৈরি হলো কেন, সেখানে রবি শনি কি আছে কেবলমাত্র, নাকি রবি শনি ছাড়াও বাকি কেউ আছে? কিন্তু তোমাকে বাধা আছে আজকের এপিসোডে, আমরা রবি শনিকে কেন্দ্র করে সহজে যাতে আপনারা বুঝে যেতে পারেন, তাই আমরা শুধু বলছি যে শনি রবি যদি ওখানে থাকে। তুমি ভাই একটা ছোট্ট বলে নি, হ্যাঁ, আমি গ্রামের মানুষ, ঘাস মারা, যে আগাছার জন্য ঘাস মারা একটা ওষুধ পাওয়া যায় না, তো আমি দোকানে গেলাম, দিয়ে বললাম আমাকে ঘাস মারা ওষুধ দেন, আমাকে একটা ঘাস মারা ওষুধ দিল, বলে এটা ব্যারেলে দিয়ে দেবেন, দিয়ে বেরিয়ে আসছি, বলছে দাদা একটু দাঁড়ান নাকি, না এর সাথে পারলে 1 থেকে 200 গ্রাম লবণ মিশিয়ে দেবেন। আমি এটা কেন, না এর তীব্রতাটা বেড়ে উঠবে, আচ্ছা মানে ওটা মরে যাবে এই ঘাসটা একদম। আমি তাইলে না, এটা বিষ, কিন্তু এ যখন লবণটা পেয়ে যাবে, এর যে তেজটা অতিরিক্ত হয়ে যাবে, এবং সেটা কিন্তু গাছের জন্য কিন্তু আবার অমৃত না, গাছের জন্য ভালো, মানে আগাছা মূল্য তো গাছের ভালো, কথাটা বুঝবে। আমি ব্যাপারটা ভাবলাম, কারণ জ্যোতিষ লোক তো যা খুশি খুঁজবো একটু, আমি অমনি ষষ্ঠে ছিল, তারপর আবার খারাপ নক্ষত্র পেয়ে গেল, ব্যাপারটা এইরকম, তাহলে তার তেজটা আরো খারাপ হয়ে যাবে। আসলে এই জ্যোতিষ বিচারের জায়গা থেকে আমি মানে জাস্ট একটা কথা বলে তো অন্য প্রশ্নে চলে যাবো, লাস্ট প্রশ্নে যাব। জ্যোতিষ বিচারের জায়গা থেকে এই প্রোগ্রাম করতে করতে একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে যে জীবনটাকে দেখা, কারণটাকে দেখা, কোথায় নিজে দায়ী, কোথায় অন্য কেউ দায়ী, আর কোথাও আমার প্রারব্ধ দায়ী, এই যে চেতনাটা, এই চেতনার জায়গাটা যদি না খুলতো, মানে যদি না আমি জ্যোতিষের এটা করতাম, তাহলে আমার খুলতো না এটা। তো এর জন্য মাম্মিজিকে ধন্যবাদ। কেবলমাত্র জ্যোতিষের এই প্রোগ্রাম দেখতে দেখতে কাল কি হবে পরশু কি হবে এমন ভাবনাটা ভালো। আপনি জ্যোতিষের এই ব্যাকরণ বুঝবেন না, ওটা বোঝার জন্য উনি আছেন। কিন্তু ঘটনা হচ্ছে যে কেবল প্রতিক্রিয়া নিয়ে যদি জীবনে লাফালাফি হয়, যে ও আমাকে এসে থাপ্পড় মেরে দিল, থাপ্পড়ের আগে তো কিছু ছিল, সেটাই, জন্মের আগেও একটা জন্ম ছিল, সেটা দেখতে হবে। সেই জায়গাটা নিজে যখন প্রায়শ্চিত্তের ভাবনায় দেখব, তখন কিন্তু প্রতিকার কাজ করবে।
আর নইলে প্রতিকার নিয়ে যদি মনে হয় যে না একটা গুন্ডা পুষে ফেললাম, আমার হয়ে ঝগড়া করবে ওই প্রতিকার, তাহলে কিন্তু প্রতিকার কাজ করবে না। এবার যিনি বিচার করেছেন কি করেছেন সে তো ঈশ্বরই জানেন। আমি লাস্ট প্রশ্নে চলে যাই। হ্যাঁ, মিথুন লগ্নের ক্ষেত্রেই এনাদের দ্বাদশের জায়গাটা যদি দেখি, ঈশ্বরের সাথে যেন একটা দ্বন্দ্ব থাকে, বিভৎস লেভেলের। এবার সেক্ষেত্রে ধরো কেউ কেউ বলে যে না আমি তো বুধ, আমি তো দ্বন্দ্বকারক গ্রহ, আমার মধ্যেই দ্বৈত রূপ আছে, আমি ঈশ্বরকে ভালোবাসি, আবার ধর্মকেও মেনেও চলতে চাই, কিন্তু কখনো কখনো আবার ধর্মকে বলি ভাই তুই আমাকে মেনে চল। ঠিক আছে, তো ঈশ্বরীয় জায়গা থেকে আমি সবার কথা বলছি না, কিন্তু কিছু কিছু ব্যক্তির কথা বলছি। শনি রবি কি তাহলে তাদের এই দ্বাদশে বসে আছে, যেখানে বসে থাকলে এই জায়গাটি হচ্ছে? না না না, কেন না, সেটা আমি কথা কেন না। বলছি দেখো, রবি হচ্ছে মাথা, শনি হচ্ছে পা, দুটো তো দুই মেরুর। আবার দুটো এক জায়গায় হয়ে যাচ্ছে কোথায়? রবি যখন আত্মা বলছি, শনিকে যখন শরীর বলছি আমি। এই জায়গাটা দ্বাদশে যদি কারোর শনি রবি বসে থাকে, তিনি তার জীবনে কি কি ফল পাবেন দ্বাদশের জায়গা থেকে? প্লিজ। আমি কেবলমাত্র আধ্যাত্মিকতা থেকে বলবো না সার্বিক দিক? সার্বিক জায়গা, তার মধ্যে আধ্যাত্মিকতাও থাকবে। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে আধ্যাত্মিকতাটা বলে নিই, প্লিজ। তারপর বলছি। এইখানে শনি কিন্তু দ্বাদশে থাকলে এই জায়গায় তিনি কিন্তু ভালো ফল দেবেন। শনি শুক্রের সম্পর্কটা ভালো, বেশ। দ্বাদশটা হচ্ছে শুক্রের জায়গা। বেশ। রবি? এবারে রবি কিন্তু ওখানে ভালো ফল দেবেন না। আচ্ছা। অর্থাৎ তাইলে তুমি বলবে যে রবি প্রধান যারা, তারা কি আধ্যাত্মিকতা খোঁজে না? নিশ্চিত খোঁজেন। তারা যে প্রক্রিয়ায় খোঁজেন সেই প্রক্রিয়াটা ভুল। হাততালি মেরে আমি ঈশ্বর চাই, ওই জায়গাটায় আমি প্রধান পুরোহিত হতে চাই, ওই জায়গাটায় পৌঁছালে যেন, ওই আধ্যাত্মিক জায়গায় পৌঁছালে যেন, লগ্নর মিথুন লগ্ন সাপেক্ষে দ্বাদশে শনি রবির অবস্থান নিয়ে বলছি, কথাটা বুঝবে। ওই জায়গাটায় পৌঁছালে সবাই যেন আমাকে একটু গুরুদেব গুরুদেব ভাবে, মানে রবির অবস্থান হলে ওখানটায় বলছি, শনি রবি একত্রে বসলে। আমি বলছি এবারে দ্বন্দ্বটা ওখানে কি হবে জানো? এইখানেই দ্বন্দ্বটা শুরু হয়ে যাবে যে রবি এখানে কিন্তু দুর্বল হবেন, ভালো ফল আসবে না। এবারে ডিগ্রিগতভাবে বলিয়ান যদি শনি থাকেন, উনি কিন্তু আধ্যাত্মিকতার পথে যেতে পারবেন, শুভ ফল পাবেন। রবি যদি ওখানে বলবান থাকেন, চেষ্টা করলেও তিনি পারবেন না, কারণ এখানকার যে মূল গ্রহ তিনি কিন্তু ফ্যাসানি গ্রহ শুক্র। দেখো, আধ্যাত্মিকতার বিভিন্ন পাঠ থাকে, এটা তো দেব নির্ভর, আমরা আধ্যাত্মিকতাটাকে দেব নির্ভর বলছি। এখানকার যে অধিপতি শুক্র, তিনি কিন্তু অসুরদের বেশি শ্রদ্ধা করেন, ভালোবাসেন। সেই জায়গায় যখন দেব নির্ভর ব্যাপারটা আসছে, সেই জায়গাটায় কিঞ্চিত তার কথাটাও আমাকে মাথায় রেখে চলতে হবে, বুঝলে? এই ক্ষেত্রে শনির অবস্থান যদি ভালো ডিগ্রি পায়, বলিয়ান থাকে, অবশ্যই তিনি কিঞ্চিত যেতে পারবেন আধ্যাত্মিকতার পথে। বেশ। আর বাদ বাকি ধরো এই যে জেল যাত্রা ইত্যাদি ইত্যাদি, এবারে বলি শরীর স্বাস্থ্য, হ্যাঁ, একটু সবগুলো তো একসাথে ঘটে না, ছোট্ট করে একদম বলি। এই জায়গায় আবার একটা জিনিস ঘটার সম্ভাবনা, হাড় নার্ভ ইত্যাদি নিয়ে হাসপাতাল যোগ দেখা যাবে। চোখ নিয়ে, মাথা নিয়ে হাসপাতালে যেতে হতে পারে, এবং নিজের কারণে একদম উনার জেল যাত্রা আইনি ব্যাপারটা জড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কম বেশি দেখা যাচ্ছে। কোন ক্ষেত্র থেকে? অতিরিক্ত পরাক্রমতা দেখাতে গিয়ে কোনো কোনো ক্ষেত্রে, আচ্ছা, অহমিকার কারণে, হ্যাঁ, এখানে জেল যাত্রা হতে পারে। বেশ। আসলে রবি অহমিকার জায়গা দেয়, এটা ঠিক কথা। শনি কিন্তু অহমিকাটাকে ত্যাগ করাতে বাধ্য করায়। পুরো যদি আমি আত্মার একটা জীবন পরিক্রমা দেখি, আত্মার জীবন পরিক্রমা, আমার না, আমার আত্মার জীবন পরিক্রমা যদি দেখি, রবি প্রতিষ্ঠা বা আত্মবিশ্বাস এই করতে করতে কোথাও থেকে একটু সীমাটা পেরিয়ে গিয়ে আত্ম অহংকারের দিকে যদি চলে যায়, শনি যেন সেক্ষেত্রে মনে করায় যে না, তুমি যেখানে পৌঁছতে চাইছো সেখানে যেতে গেলে তোমাকে কিন্তু আত্মবিশ্বাসী হতে হবে, কিন্তু আত্ম অহংকারী হওয়ার দরকার নেই। তো শনি এবং রবির মধ্যে যে দ্বন্দ্বর কথা তুমি বলছো, আমি কিন্তু দ্বন্দ্ব বলছি না, আমি বলছি বাইরে থেকে যদি দেখা যায় তাহলে দ্বন্দ্ব, কিন্তু যদি নিজে বুঝে নেওয়া যায় তাহলে দ্বন্দ্ব নেই, বরং একে অপরের পরিপূরক। ঘটনাটা হচ্ছে কি, এই যে আত্মা তো হ্যাঁ,
আত্মার সংশোধনী পথ নির্বাচন করেন শনি। একদম তাই, একদম তাই, কেউ কারো শত্রু না। কিন্তু আমরা জাগতিক মানুষ, হ্যাঁ, সেই যে সংশোধনের যে প্রক্রিয়া বা পদ্ধতি বা পথ একটু কঠিন হওয়ার সুবাদে হ্যাঁ, আমরা জাগতিক মানুষ মেনে নিতে পারি না বলে বড় বিষময় মনে হয়। কিন্তু এই বিষ পান না করলে হ্যাঁ, না নীলকণ্ঠ হবেন, আর নীলকণ্ঠ না হলে আপনি দেবাদিদেবও হতে পারবেন না, আর দেবাদিদেব না হতে পারলে পরে আপনি শূন্য স্থান কাল পাত্র অতিক্রম করতে পারবেন না, অর্থাৎ আপনার জীবন ওই শুরুতে যেটা ছিল বিষময়, ওই ধাপেই আটকে আছে। অবশ্যই তখনই বিষময়। তখনই বিষময়, বিষ পান করে হজম করে ফেলতে হবে। যাই হোক, আজকের এপিসোড আমরা এখানেই বিরাম দিচ্ছি। আপনার জন্ম ছক বা জন্ম তারিখ দিয়ে যদি আপনার নিজের জীবন সম্পর্কে জানার ইচ্ছে হয়, ঘটনায় যদি কোনো মিল পেয়ে থাকেন আপনার জীবনের সাথে, আপনি যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে, যোগাযোগ করবেন। এপিসোড বাকিদের সাথে প্লিজ শেয়ার করবেন। যদি আপনার পরিচিত মিথুন লগ্ন, মিথুন রাশির কোনো জাতক বা জাতিকা মানুষ যদি থাকে আপনার পরিচিত তালিকায়, তার সাথে শেয়ার করবেন। অনেক দিক আমরা আলোচনায় ছেড়ে যাচ্ছি সময়ের দিকে তাকিয়ে। পুরো সিরিজ দেখুন, রাশি লগ্ন আপনার যাই হোক, পুরো সিরিজ দেখুন। কিছু উপলব্ধি, কিছু নিজেকে খুঁজে পাওয়া আশা করছি হয়তো হতে পারে, কেননা আমরা মহান কেউ পণ্ডিত না, আমরাও নিজেরা নিজেদের জীবন পরিক্রমায় আছি, আমরাও ঘাঁটছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365 এপিসোড আলাদা প্লেলিস্ট করে রেখেছি, সেটা শুনুন। নর্মদা অষ্টকম পাঠ করা শুরু করুন, এটুকু অনুরোধ আপনার কাছে আমি রাখতে পারি। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।